কয়েক ঘন্টা পরে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো, তা নিয়ে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে রয়েছে। ভূমি পুজোর আগে বিভিন্ন দেবদেবীর পুজোর আয়োজন করা হয়। সবার প্রথমে গণেশের পুজো দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছিল। নিরাপত্তারও যথেষ্ট কড়াকড়ি রয়েছে। মন্দির চত্বরে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা। ভূমি পুজোর জন্য আমন্ত্রিত 175 জন অতিথি, যে কারণে নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে জোরদার করা হয়েছে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি গতকালকে এলাকার প্রত্যেকটি প্রস্তুতি খতিয়ে দেখেন এবং পুজোর মঞ্চে ঢোকার আগে প্রত্যেকেরই শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। তৈরি হয়েছে রাম জন্মভূমি ট্রাস্টের টুইটার অ্যাকাউন্টও। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে অযোধ্যা মন্দির চত্বর। রামকে পেয়ারি ঘাটে রামের ধনুক এবং তার পাদুকা ফুলের রঙ্গোলি দিয়ে সাজানো হয়। অযোধ্যার একেবারে মধ্যেখানে বিশাল প্রাসাদ, 300টি ঘর। এখানকার প্রতিটা ঘর, প্রতিটা কোণ, প্রতিটা সিঁড়িতেই নাকি শ্রীরামের পায়ের ছাপ। অযোধ্যার কনক ভবন, রাম সীতার বাসভবন। ছেলে ও ছেলের বউকে উপহার দিয়েছিলেন দশরথ ও কৈকেয়ী। এখনো অযোধ্যার মূল আকর্ষণ এই কনক ভবন। राम राम जय राजा राम, राम राम जय सीताराम, राम राम जय। বনবাসে যাওয়ার আগে ও পরে এখানেই জীবনের অনেকটা অংশ কাটিয়েছেন রামচন্দ্র। বিয়ের পর কনক ভবনেই ওঠেন রাম সীতা। বনবাস থেকে ফেরার পরও আস্তানা সেই কনক ভবন। তাই রামের টানে, তার প্রতি ভক্তিতে যারা অযোধ্যায় আসেন, কনক ভবন না দেখে তারা ফেরেন না। অযোধ্যায় ইতিহাস, স্মৃতি, লোককথার সঙ্গে পরতে পরতে জড়িয়ে कनक भवन। राम राम जय सीताराम। कनक भवन की महत्ता ये है कि प्रभु श्री राम माता सीता के साथ शादी के बाद यहीं रहते थे। इसका इतिहास ये है कि महारानी कैकेयी ने दशरथ जी से कह के ये भवन तैयार कराया था, जो माता सीता को मुंह दिखाई के रूप में दिया गया था। सीताराम 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 कहिए। দশরথকে অনুরোধ করে কনক ভবন তৈরি করান কৈকেয়ী। কনক ভবনের ভেতরে গোলাপের বাগান, সোনায় মোড়া অন্দরমহলের কথা এখনো অযোধ্যাবাসীর মুখে মুখে ফেরে। প্রাণের চেয়েও বেশি প্রিয় এই কনক ভবন সীতাকে উপহার দেন কৈকেয়ী, অর্থাৎ সীতার শাশুড়ি। কেন? অযোধ্যাবাসীর বিশ্বাস স্রেফ সীতার রূপে মুগ্ধ হয়ে। कनक भवन को प्रभु श्री राम का अंतःपुर कहा जाता था, इसलिए क्योंकि यहाँ बहुत ज्यादा लोगों के आने जाने पर मनाही थी। यहाँ पर सिर्फ भगवान राम, उनकी पत्नी सीता और उनके साथ 8 सखियां रहती थी। यहाँ तक कि प्रभु श्री राम के अनन्य भक्त हनुमान जी ने काफी अनुनय विनय किया, तो भी उनको आंगन में ही जगह मिली। और इस वक्त आप तस्वीरों में देख सकते हैं আরেক দল ভক্তের আবার বিশ্বাস কনক ভবন খোদ ভগবান বিশ্বকর্মার তৈরি। উপহার হিসেবে রাম সীতাকে তা দেওয়া হয়। পরে রামের পুত্র কুশ কনক ভবনের সংস্কার করান। পরে আমূল সংস্কারের কাজে হাত দেন রাজা বিক্রমাদিত্য। কনক ভবনের মধ্যেই রাম সীতার মন্দির। সেই মন্দিরের সামনে প্রহরায় হনুমান। कनक भवन के बारे में एक महत्वपूर्ण तथ्य ये भी है कि यहाँ माता सीता की प्रधानता है। यहाँ सब कुछ उनके इर्द गिर्द ही घूमता है। यहाँ की मालकिन वही है। কনক ভবনে গেলে সামনে রূপোর জলে লেখা স্তূপ চোখে পড়বে। সেখানে লেখা লোকাহ সমস্তাহ সুখিনা ভবন্তু, দেহায় ভবিষ্যত্যানি পরস্তে পরন্তু মহতে। অর্থাৎ সর্বত্র সকলে সুখে থাকুক, সবার ভবিষ্যৎ যেন আনন্দময় ও উজ্জ্বল হয়। কনক ভবনে এলে রাম সীতা মন্দির দর্শন করলে সেই সৌভাগ্যের শরীক হওয়া যায়, বিশ্বাস অযোধ্যার বাসিন্দাদের। নিউজ 18 বাংলা। বুধবারের যে দিন আসতে চলেছে, সেই দিনের পেছনে দীর্ঘ দিনের আইনি লড়াই। 70 বছরের, 1950 থেকে 2019, জেলা আদালত থেকে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট। সময় গড়িয়েছে, মামলা নিয়ে নতুন নতুন আবেদন হয়েছে। সুপ্রিম কোর্টে প্রথম বলল আদালতের কাছে এটা স্রেফ জমির মামলা, অন্য কিছু নয়। চাকা গড়ানো সেই শুরু, থামল 2019-এর 9 নভেম্বর। 2019-এর 9 নভেম্বর
সুপ্রিম কোর্টে রাম মন্দির মামলার রায় পড়া শুরু করলেন তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। পরের 15 মিনিটে কাটল 70 বছরের জটিলতা। অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির ট্রাস্ট গঠন করে মন্দির তৈরির নির্দেশ। মসজিদ তৈরির জন্য অন্যত্র 5 একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে। স্বাধীনতার আগে থেকে অযোধ্যায় 2.77 একর নিয়ে জটিলতা। মন্দির পক্ষের দাবি জমি হিন্দুদের, কারণ ওখানে মন্দির ভেঙে তৈরি করা হয় মসজিদ। মসজিদ পক্ষের যুক্তি, 1992 সালের 6 ডিসেম্বর হামলা চালায় কর সেবকরা, ভেঙে দেওয়া হয় বাবরি মসজিদ। দেশের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে চলা জমি মামলা। দীর্ঘ অপেক্ষার পর রায় দিতে গিয়ে কোনো জটিলতার রাস্তায় যাননি আর বিচারপতিরা। রায় দিতে গিয়ে বিচারপতিরা বলেন, জমির মামলা হিসেবেই অযোধ্যার মামলার বিচার, ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে রায় দেওয়া হয়নি, আইনি অধিকারের নিরিখেই নির্দেশ। 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল সুন্নি ওয়াকফ বোর্ড রামলালা এবং নির্মোহী আখড়ার মধ্যে জমি সমানভাবে ভাগ করে দেওয়া হবে। সেই রায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের অনেক পার্থক্য। জমিতে নির্মোহী আখড়ার দাবি খারিজ করা হয়, রাম জন্মভূমি ন্যাসের দাবিকে স্বীকৃতি, আর্কিওলজিক্যাল সার্ভে রিপোর্টকে মান্যতা। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, রাম জন্মভূমির কোনো আইনি সত্তা নেই, কিন্তু রাম লালার আইনি সত্তা রয়েছে। অযোধ্যার জমির উপর সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি খারিজ করে শীর্ষ আদালত। 5 বিচারপতির বেঞ্চ জানায়, সুন্নি ওয়াকফ বোর্ড জবরদখলের অভিযোগ প্রমাণ করতে পারেনি। 1857 সালের আগে বিতর্কিত জমির বাইরের দিকে হিন্দুরা পুজো করতেন তার প্রমাণ মিলেছে, কিন্তু ওই জমির ভিতরের জায়গাটি শুধুমাত্র যে মুসলিমদের তা সুন্নি বোর্ড প্রমাণ করতে পারে। সব মিলিয়ে স্বাধীনতার আগে পরে 137 বছরের আইনি যুদ্ধ। 1885 সালে প্রথম মামলা মহন্ত রঘুবর দাসের। ওই বছরই মামলায় যুক্ত হয় নির্মোহী আখড়া। ফৈজাবাদ আদালত এলাহাবাদ হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট, প্রজন্মের পর প্রজন্ম, এক আদালত থেকে অন্য আদালত। রাম মন্দির ভারতের ইতিহাসে এমন এক মামলা যার আইনি নথি নিয়ে এক বিশাল লাইব্রেরি গড়ে তোলা যায়। নিউজ 18 বাংলা। একটি মন্দিরকে কেন্দ্র করে দেশ জুড়ে আন্দোলন, ভারতীয় রাজনীতির মোড় বদল, ভারতীয় জনতা পার্টির উদাহরণ। রাজনৈতিক ইতিহাসে যুক্ত হলো একটি নতুন অধ্যায়, মন্দির রাজনীতি। সামনে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীরা, আর পিছনে অটল বিহারী বাজপেয়ী। ये जो रथ है लोक रथ है, जनता का रथ है, जो सोमनाथ से चला है और जिसने मन में संकल्प किया हुआ है कि 30 अक्टूबर को वहां पर पहुंच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे, उसको कौन रोकेगा। 180 বছরের সমস্যা। হঠাৎ করেই 1986 সাল নাগাদ টাট্টু ঘোড়ার মতো ছোটা শুরু করলো রাম মন্দির আন্দোলন। 1984 সালে রাম জন্মভূমি মুক্তি আন্দোলন শুরু। আন্দোলন শুরুর সময় কিন্তু ধারে কাছে ছিল না বিজেপি। তখন বিজেপির হাতে গোনা সাংসদ। আরএসএস আর বিশ্ব হিন্দু পরিষদের ডাকেই বিতর্কিত জমিতে মন্দির তৈরির আন্দোলন শুরু হয়। পরে যোগ দেয় নির্মোহী আখড়া। রাম চবুতরায় দিন রাত কীর্তন শুরু হয়। 1986 সালের ফেব্রুয়ারি মাসে বিতর্কিত এলাকার তালা খুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। কেন্দ্রে তখন রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকার। আদালতের এই নির্দেশের প্রতিবাদেই তৈরি হয় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। ততদিনে জেলা আদালত থেকে মামলা গড়িয়েছে লখনৌ হাইকোর্টে। ঠিক সেই সময়ে সোমনাথ মন্দির থেকে অযোধ্যা রথযাত্রায় বেরোলেন লালকৃষ্ণ আদবানি। बीच में मत पड़ो, रास्ते में मत आओ, क्योंकि ये जो रथ है लोक रथ है, जनता का रथ है, जो सोमनाथ से चला है और जिसने मन में संकल्प किया हुआ है कि 30 अक्टूबर को वहां पर पहुंच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे, उसको कौन रोकेगा। মন্দিরের দাবিতে রথযাত্রা ভারতীয় রাজনীতির পট পরিবর্তন ঘটালো। প্রবল শক্তি হিসেবে উত্থান ঘটল বিজেপির। রাম মন্দির ব্রিগেড তখন দাপিয়ে বেড়াচ্ছে। মন্দির আন্দোলনের নেতৃত্বে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার, উমা ভারতী, অশোক সিংহাল। 1991 সালে দিল্লিতে ক্ষমতায় ফেরে কংগ্রেস, দ্বিতীয় বড় শক্তি বিজেপি। কিন্তু রাম মন্দির আন্দোলনের উপর ভরসা করে উত্তরপ্রদেশে বিজেপির কামাল। উত্তরপ্রদেশে প্রথম বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হলেন কল্যাণ সিং। কল্যাণ সিং সরকার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জানিয়েছিল
যে কোনো উপায়ে মসজিদের নিরাপত্তা রক্ষা করা হবে। তার ভিত্তিতেই বিশ্ব হিন্দু পরিষদকে নিয়ম রক্ষা করার মতো কর সেবা করার অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু তার আগেই দেশ জুড়ে নেমে পড়েছেন বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির নেতারা। সারা দেশে ঘুরে কর সেবকদের অযোধ্যা অভিযানে সামিল হতে আবেদন জানিয়েছেন। 4 থেকে 7 ডিসেম্বর অযোধ্যায় কর সেবা করতেই এই আহ্বান। একটি জায়গাতেই খালি আশঙ্কা ছিল। 1990 সালে কর সেবকদের উপর গুলি চালায় মুলায়ম সিং যাদব প্রশাসন। গুলিতে বেশ কয়েকজন কর সেবক নিহত হন। ফের এমনটা ঘটবে না তার গ্যারান্টি চায় বিশ্ব হিন্দু পরিষদ। কল্যাণ সিং প্রতিশ্রুতি দিলেন, কেউ গুলি চালাবে না। भारत देश का चप्पा चप्पा मेरे लिए पवित्र है। 6 ডিসেম্বর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিতর্কিত জমির বাঁদিকে রামকথা কুঞ্জে সভাস্থলে ছিলেন আদবানি, যোশী, উমা ভারতীর মতো শীর্ষ নেতারা। সকাল 10:30টার পর পরিস্থিতির নাটকীয় পরিবর্তন। ঘটনাস্থলে উপস্থিত বিবিসি ইন্ডিয়ার প্রতিনিধি লিখেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই একজন একজন করে কর সেবক দড়ি বেয়ে মসজিদের গম্বুজে উঠে পড়ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম স্পষ্টই। বিজেপি নেতাদের আশঙ্কা ছিল ফৈজাবাদ থেকে কেন্দ্রীয় বাহিনীকে তলব করা হতে পারে, তাই ফৈজাবাদ অযোধ্যা প্রধান সড়কে অবরোধ করার নির্দেশ দেওয়া হয়। রাম মন্দির মামলার রায় দিতে গিয়ে সেই ঘটনার কথা টেনে এনেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ধর্মস্থানে হামলা চালানো, ভাঙচুর অত্যন্ত নিন্দনীয়। এ এমন এক পাপ যার ভার আমাদের কাঁধে নিয়ে চলতে হবে। নিজের আত্মজীবনীতে লালকৃষ্ণ আদবানি লিখেছেন, 1992 সালের 6 ডিসেম্বর তাঁর কাছে সবচেয়ে দুঃখের দিন। আবার সেই আদবানি মন্দির মামলার রায় বেরোনোর পর জানান, এটা তাঁর জীবনের সবচেয়ে আনন্দের দিন। এর মধ্যেই সম্ভবত লুকিয়ে মন্দির রাজনীতির মূল সুর। নিউজ 18 বাংলা। একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, তখন বাড়িতে বসে পুজো পাঠ করা হবে, বাইরে কোনো অনুষ্ঠান হবে না বললেন বিজেপি রাজ্য সভাপতি। লকডাউন না তোলায় রাজ্য সরকারের সমালোচনায় দিলীপ ঘোষ। আমরা প্রথম থেকে নিয়ম মেনে, লকডাউন মেনেই সহযোগিতা করেছি এবং নিজের জন্য, সমাজের জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য মেনেছি। কালকেও তাই হবে। কিন্তু দেশব্যাপী যে বিরাট উৎসবের আয়োজন হয়েছে, তাতে বাংলার লোক সামিল হতে পারছেন না, এটাই হচ্ছে দুঃখের। এবং এখানকার রাজ্য সরকার ইচ্ছা করে এটা করেছে। লকডাউন 4 বার পাল্টেছে, একবার পাল্টাতেই পারত, আমি আপিলও করেছিলাম। কিন্তু স্বাভাবিকভাবে সমাজের লোক এটা পালন করবেন। বিভিন্ন মন্দিরকে সাজানো হয়েছে, ফ্লেক্স লাগছে, পুজোর আয়োজন হচ্ছে সব জায়গায়। আমিও শুনতে পাচ্ছি, আমি বলছি করুন, আমরাও তার মধ্যে অংশগ্রহণ করব। সেজন্য মন্দিরের মধ্যে পুজো পাঠ হবে। অযোধ্যায় যখন শুরু হবে কাজ, এখানেও সেরকম পুজো শুরু হবে। ঘণ্টা ঘড়িয়াল বাজাবে সবাই, সন্ধ্যাবেলা বাড়ি বাড়িতে প্রদীপ জ্বলবে। আমার মনে হয় সমাজের লোকেরা স্বাভাবিকভাবে এই আনন্দে অংশগ্রহণ করবেন। যেভাবে সমাজের লক্ষ লক্ষ মানুষ রাম মন্দির আন্দোলনে যুক্ত হয়েছিলেন, করসভায় গেছিলেন, ঠিক এই মন্দির পুনর্নির্মাণের যে ভব্য অনুষ্ঠান হচ্ছে, তাতেও তারা অংশগ্রহণ করবেন। নিজের पार्टी का एक स्वप्न रहा है और मिशन भी। मैं विनम्रता का अनुभव करता हूं कि नियति ने मुझे वर्ष 1990 में राम जन्मभूमि आंदोलन के दौरान सोमनाथ से अयोध्या तक राम रथ यात्रा का दायित्व प्रदान किया और इस यात्रा में ने असंख्य लोगों की आकांक्षा, ऊर्जा और अभिलाषा को प्रेरित किया। इस शुभ अवसर पर मैं उन सभी संतों, नेताओं और देश विदेश के जनमानस के प्रति कृतज्ञता व्यक्त करता हूँ, जिन्होंने राम जन्मभूमि आंदोलन में मूल्यवान योगदान और बलिदान दिया। मुझे इस बात की भी प्रसन्नता है कि नवंबर 2019 में उच्चतम न्यायालय द्वारा दिए गए स्पष्ट निर्णय के फलस्वरूप श्री राम मंदिर का निर्माण बहुत शांतिपूर्ण वातावरण में प्रारंभ हो रहा है। यह भारतीयों के परस्पर संबंधों को
मजबूत करने में बहुत सहायक होगा। श्री राम का स्थान भारतीय संस्कृति और सभ्यता की धरोहर में सर्वोच्च है और वे विनीत, मर्यादा और शिष्टाचार के मूर्त रूप हैं। मेरा मानना है कि श्री राम का यह मंदिर हम सब भारतीयों को श्री राम के इन गुणों को आत्मसात करने की प्रेरणा देगा। मुझे यह भी विश्वास है कि श्री राम मंदिर एक शांतिपूर्ण और सौहार्दपूर्ण राष्ट्र के रूप में भारत का प्रतिनिधित्व करेगा, जहां सबके लिए न्याय होगा और कोई भी बहिष्कृत नहीं होगा, ताकि हम राम राज्य की ओर अग्रसर हों, जो सुशासन का प्रतिमान है। श्री राम का आशीर्वाद भारत और भारतवासियों को सदैव प्राप्त हो, यही मेरी कामना है।